গল্পকথন বাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই, পর্ব ৫। শওকত সাহেব সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ান। বাসার সঙ্গে সম্পর্ক নেই বললেই চলে। নাস্তা খেয়েই বেরিয়ে পড়েন, ফেরেন সন্ধ্যা মেলাবার পর। কারোর সঙ্গে কোনো কথা বলেন না, হাত মুখ ধুয়ে বারান্দার ক্যাম্প খাটে শুয়ে থাকেন। বকুল ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, চা দেবো? তিনি হ্যাঁ না কিছুই বলেন না, তবে চা এনে দিলে নিঃশব্দে খান। আগের মতো চিনি কম হয়েছে, লিকার পাতলা হয়েছে বলে চেঁচামেচি করেন না। বকুল যদি বলে, চায়ের সঙ্গে আর কিছু খাবে, মুড়ি মেখে দেব, তিনি মৃদুস্বরে বলবেন, না, লাগবে না। রাত বাড়তে থাকে, তিনি বারান্দায় বাতি জ্বালান না। অস্পষ্ট আলোতে পত্রিকার একটা পাতা চোখের সামনে ধরে রাখেন। বকুলের বড় মন খারাপ লাগে, খুব ইচ্ছে করে বাবার পাশে এসে বসতে, কিন্তু সাহসী কুলোয় না। আজও তিনি অন্য দিনের মতো ক্যাম্প খাটে বসে আছেন, খালি গা, ঠান্ডা বাতাস দিচ্ছে। এবার শীত পড়ে গেছে আগে ভাগে। শীতে এক একবার তিনি কেঁপে কেঁপে উঠছেন। বকুল একটা পাঞ্জাবি তাকে এনে দিল। তিনি যন্ত্রের মতো পাঞ্জাবি গায়ে দিলেন। বকুল ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার কি শরীর খারাপ? তিনি কিছুক্ষণ থেমে বললেন, শরীর ঠিক আছে রে মা। বকুলের চোখ ভিজে গেল, গলা ব্যথা ব্যথা করতে লাগলো। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে হয়তো কেঁদেই ফেলবে। সে মাথা নিচু করে তার মার ঘরে ঢুকে পড়ল। লতিফা বললেন, তোর বাবা কি করছে? বসে আছেন। মুনা মুনা এখন আসেনি? এসেছে, শুয়ে আছে, মাথা ধরেছে। ওকে একটু ডেকে আন। বললাম না মাথা ধরেছে, এখন ডাকলে রাগ করবে। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তার অসুখ খুবই বেড়েছে, নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, শ্বাসকষ্ট। এত বাতাস চারদিকে, অথচ প্রায় নিঃশ্বাস নেবার মতো বাতাসের টান পড়ছে তার। সারা রাত এ ঘরের সবকটি জানালা খোলা থাকে, ফ্যান চলে ফুল স্পিডে, তবু তিনি বাতাস পান না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হলেই শওকত সাহেব তার পাশে এসে বসেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু তিনি একটা হাত পাখা দিয়ে বাতাস করেন। লতিফার লজ্জা লাগে, আবার ভালোও লাগে। শওকত সাহেব অনেকদিন পরে ঘরে ঘুমোতে এলেন। মিনমিন করে একটা অজুহাতও দিলেন। বিছানায় পিঁপড়া উঠেছে। লাজুক ভঙ্গি। বিয়ের প্রথম কদিন এরকম হয়েছিল। দীর্ঘদিন পর যেন বিয়ের প্রথম দিকে রাত ফিরে এলো। পৃথিবীতে কিছুই বোধহয় শেষ হয় না, পুরনো ঘটনা আবার ঘুরে ফিরে আসে। অর্থহীন কথাবার্তাও তাদের মধ্যে হলো। লতিফা বললেন, বকুলের বিয়ে সত্যি সত্যি হলে মন্দ হয় না, কি বলো? তিনি বললেন, ভালোই হয়। এরকম ছেলে পাওয়া ভাগ্যের কথা, ঠিক না? হুম। তবে বেশি বড় লোক, এত বড় লোকের সঙ্গে সম্পর্ক করতে ভয় ভয় লাগে। ভয়ের কি? শওকত সাহেব অন্ধকার একটা সিগারেট ধরান। বড় মায়া লাগে লতিফার। ইচ্ছে করে একটা হাত গায়ের উপর উঠিয়ে দিতে, কিন্তু লজ্জার জন্য পারেন না। যৌবনের কথা অস্পষ্টভাবে তার মনে পড়ে। কত রহস্যময় রাত গিয়েছে। গল্প করতে করতেই কতবার ভোর হলো, পাখপাখালি ডাকতে লাগলো। কতবার আফসোস করেছেন, রাতগুলো তো ছোট কেন। মানুষের সব কিছুই ছোট ছোট, জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। ভাবতে ভাবতেই নিজের অজান্তে ফুপিয়ে ওঠেন। শওকত সাহেব ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে? কিছু হয়নি। শ্বাসে কষ্ট? হুম। পানি খাবে? পানি এনে দেই? না, কিছু আনতে হবে না, তুমি ঘুমো। লতিফা তার রোগজীর্ণ শ্রীহীন হাত বাড়িয়ে দেন। গত রাতটা তারা দুজন জেগেই কাটিয়েছেন। আজও কি সেরকম হবে? বকুল কেমন রাগে রাগি মুখ করে বসে আছে বিছানা পাশে। এমন বিরক্ত তার মুখের ভাব যে কিছু বলতেই ভরসা হয় না। তবু লতিফা ক্ষীণস্বরে বললেন, তোর বাবা কি করছে? একবার তো বলছি মা, কিছু করছে না, ক্যাম্প খাটে বসে আছে। ডেকে নিয়ে আয় না। কি জন্যে? এমনি, তোকে ডাকতে বলছি, ডাক। বকুল চলে যায়। লতিফা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কেউ আসে না এই ঘরে। বকুল নিশ্চয়ই বলেনি কিছু। বাবার সঙ্গে ছেলেমেয়েদের যোগাযোগ খুব কম। সবাই কেন তাকে এত ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে এই মানুষটার?
রাত 9টার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। মোনা ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। দুটো প্যারাসিটামল খেয়েও তার মাথা ধরা সারেনি। কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এখন। হাত বাড়িয়ে সে বৃষ্টি ফোঁটা ধরতে চেষ্টা করলো। তার কিছুই ভালো লাগছে না। তবু সে ফুর্তির আলগা একটা ভাব এনে উঁচু গলায় বলল, এই বাবু, বৃষ্টিতে ভিজবি? বাবু কিছুই বলল না। বকুলও রাজি হলো না। একা একাই উঠোনে নামলো মোনা। বৃষ্টি ফোঁটাগুলো অস্বাভাবিক ঠান্ডা। গা কেঁপে কেঁপে উঠছে। তবু ভালোই লাগছে। বাবু বারান্দায় দাঁড়িয়ে দেখছে। মোনা আবার ডাকলো, এই বাবু, আয় না। বাবু কোনো জবাব দিল না। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো। স্কুল টিচারদের বাড়ি যেরকম থাকে, রেহান আপার বাড়ি সেরকম নয়। বাড়ি দেখেই মনে হয় স্কুল মাস্টারই তিনি শখের জন্য করেন। মোনা অবাক হয়ে চারদিক দেখতে লাগলো। ভারী ভারী সোফা, লাল কার্পেট ঝকমক করছে। দেয়ালে কামরুল হাসানের ছবি। 3টি মেয়ে নদীতে নাইতে নেমেছে। রেহেন আপা বললেন, অরিজিনাল পেন্টিং। মোনা বলল, চমৎকার তো। উনি আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হন, প্রায়ই বাসায় আসেন। তাই নাকি? হ্যাঁ, তুমি চাটা কিছু খাও? জি না, আমার শরীরটা ভালো না, গলা ব্যথা। রেহেন আপা সঙ্গে সঙ্গে উৎসাহী হলেন। টনসিল নাকি? জি। 1 গ্লাস গরম পানির মধ্যে কয়েক দানা লবণ আর পেঁয়াজের রস দিয়ে গার্গল করো, দেখবে সেরে যাবে। জি আচ্ছা, করব। এখনই করো, আমি এনে দিচ্ছি। মোনা না বলবার সময় পেল না। রেহান আপা ভেতরে চলে গেলেন। মোনা বসে রইল একা একা। এবারে তো অনেক লোকজন, কিন্তু কেউ বসার ঘরে উকি দিচ্ছে না। তবে বেশ কয়েকবারই টের পাওয়া গেল পর্দার ওপাশে কৌতূহলী মেয়েরা উকি দিচ্ছে। কৌতূহলে কারণটি স্পষ্ট হচ্ছে না। তারা কি জেনেছে সে বকুলের বোন, যার সঙ্গে এবারই কোনো একটি ছেলের বিয়ের কথা প্রায় পাকাপাকি? সে কথাও জানার কথা নয়। মোনা শুধু রেহেন আপাকেই বলেছে, আমি বকুলের বোন, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। তিনি নিশ্চয়ই সে কথা বাড়ির ভেতরে সবাইকে বলেননি। তাকে সেরকম মনে হয় না। মোনাকে গার্গল করতে হলো। অপরিচিত কোনো বাড়িতে বেড়াতে এসে শব্দ করে গার্গল করা খুবই অস্বস্তিকর। কিন্তু উপায় নেই। রেহানা আপা পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এখন একটু আরাম লাগছে না? জি লাগছে। এসো, আমরা বসার ঘরে না বসে অন্য কোথাও বসি। চলুন। রেহানা আপা তাকে দোতলা বারান্দায় নিয়ে এলেন। চমৎকার বারান্দা, ছবির মতো সাজানো। ধবধবে সাদা বেতের চেয়ার, ছোট্ট একটা বেতের টেবিল। এই সাত সকালেও টেবিলে ফুলদানিতে টাটকা ফুল রাখা হয়েছে। রোজই কি এরকম রাখা হয়? রেহানা আপা বললেন, বলো, কি বলবে? মোনা ইতস্তত করতে লাগলো। কিভাবে কথাটা শুরু করা যায় বুঝতে পারল না। কোনো রকম সংকোচ বা লজ্জা করবে না, বলো। বকুলের ওই বিয়েটার ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। আমার মামা মামির খুব আগ্রহ। আমাদেরও আগ্রহ। তোমার বোন মেয়েটি ভালো, একটু বোধহয় বোকা, সেটাও ভালো। বোকামেরা বউ হিসেবে ভালো হয়। মোনা তাকিয়ে রইল। এই নিয়ে আলাপ চালিয়ে যেতে তার ইচ্ছে হচ্ছে না। তবু সে ক্ষীণকণ্ঠে বলল, আপনারা একবার বলেছিলেন 15 দিনের মধ্যে কাবিনের ঝামেলা মিটে ফেলতে চান। হ্যাঁ, তা চাই। আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যখন বলবেন তখনই আমরা রাজি আছি। রেহান আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, একটা বড় রকমের প্রবলেম হয়েছে। তোমার সঙ্গে খোলাখুলি বলি। বকুলের বাবা শুনলাম অ্যারেস্ট হয়েছেন। কথাটা বোধহয় সত্যি, সত্যি না? জি, ওকে একটা মিথ্যা মামলায় জড়িয়েছে। সেটা তুমি জানো এবং আমরা জানি, কিন্তু অন্যরা তো জানে না। তারা নিজেদের মতো করে ঘটনা ব্যাখ্যা করবে, করবে না? জি, করবে। ব্যাপারটা কীরকম সেন্সিটিভ বুঝতে পারছো? পারছো না? পারছি। ধরো তোমাদের নিজের একটা ছেলে তুমি বিয়ে দিচ্ছ। বিয়ের 1 সপ্তাহ আগে হঠাৎ দেখলে মেয়ের বাবাকে পুলিশে চুরির দায়ে ধরে নিয়ে যাচ্ছে। কেমন লাগবে তোমার? আপা, ওটা একটা মিথ্যা মামলা, বিশ্বাস করুন। বিশ্বাস করবো না কেন? বিশ্বাস করছি। চা খাও। দাঁড়াও, চা দিতে বলি। মোনা না বলবার আগে রেহান আপা চা আনতে ভেতরে চলে গেলেন। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। চা বোধহয় তৈরি ছিল। শুধু চা নয়, সঙ্গে প্রচুর খাবার দাবার। রেহান আপা আন্তরিক স্বরে বললেন, খাও, কিছু খাও। আমার বাড়ি থেকে কেউ না না খেয়ে যেতে পারে না। মোনা ক্ষীণ স্বরে বলল, বিয়েটা তাহলে হবে না? না, তারা অন্য মেয়ে দেখেছে। কথাও মোটামুটি পাকা করে ফেলেছে। ও, দিনাজপুরে মেয়ে, হোম ইকোনমিক্সের ছাত্রী। বাবা রিটায়ার্ড সেশন জজ। মোনা কিছু বলল না। রেহান আপা বললেন, বকুলের বিয়ে নিয়ে চিন্তা করবে না, ওর বিয়ে আমি দিয়ে দেবো। এই ছেলের চেয়েও অনেক ভালো ছেলে জোগাড় করব।
কিভাবে করবেন? ওরাও নিশ্চয়ই বাবার সম্পর্কে জানতে চাইবে। তা চাইবে, কিন্তু এসব কথা লোকজন বেশি দিন মনে রাখে না। প্রথম কিছুদিন খুব হইচই হয়, তারপর সবাই ভুলে যায়। মুনা বলল, আমি উঠি, একটু বসো। আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। না, দেরি হবে না, আমার এক ননদ গাড়ি নিয়ে এসেছে, তাকে বলেছি সে তোমাকে পৌঁছে দেবে। মুনা বসে রইল। রেহানা আপা বললেন, কেস শুরু হবে কবে? খুব শীঘ্রই শুরু হবার কথা। ভালো উকিল দিয়েছো তো? দিয়েছি। আমার নিজের জানাশোনা কিছু উকিল আছে, আমি বললে ওরা বিনা ফিতে মামলা দেখে দেবে। বলবো? তার দরকার নেই। বকুল স্কুলে আসে না অনেকদিন থেকে, ওকে স্কুলে আসতে বলো, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। মোনা বিস্মিত হলো। বকুল স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, তার জানা ছিল না। রেহানা আপা বললেন, বাবা কি করেছে না না করেছে তার জন্য মেয়ে কেন লজ্জিত হয়ে ঘরে বসে থাকবে? তুমি খুব কড়া করে ধমক দিয়ে তাকে স্কুলে পাঠাবে। জি আচ্ছা। মোনাকে দিয়ে আবার তিনি গার্গল করলেন এবং সত্যি সত্যি তার গলা ব্যথা অনেকখানি কমে গেল। সে অফিসে ঢুকলো ভয়ে ভয়ে। গত দুদিন নানান ছোটাছুটিতে অফিসে আসা হয়নি। ঘন ঘন কামাই হচ্ছে। বড় সাহেবের কানে উঠেছে নিশ্চয়ই। নিজের জায়গায় বসে মোনার ধারণা আরো দৃঢ় হলো। সবাই তাকাচ্ছে তার দিকে। পালবাবু এসে বললেন, বড় সাহেব খোঁজ করেছিলেন আপনাকে। কবে? পরশু খোঁজ করলেন, কাল খোঁজ করলেন, আমরা বলেছি অসুস্থ। কি জন্য খোঁজ করেছে জানেন? না। যান জেনে আসুন, স্যার আছেন। মোনা ঠান্ডার মধ্যেও ঘামতে লাগলো। বড় সাহেব শুকনো গলায় বললেন, বসুন। দাঁড়িয়ে কেন? মোনা বসল। এই ঘরটা ঢুকলেই তার এমন এক অস্বস্তি লাগে, দম বন্ধ হয়ে আসতে চায়। সবসময় মনে হয় এক্ষুনি এই ছোটোখাটো লোকটি চেঁচিয়ে উঠবে, যদিও কোনো সময় তিনি তা করেন না। শরীর খারাপ ছিল? জি না স্যার, একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি, খুব ছোটাছুটি করতে হচ্ছে। ঝামেলাটা কি বলুন, অবশ্য যদি আপত্তি না থাকে। আপনার ঝামেলার জন্য অফিসে কাজকর্মে ক্ষতি হচ্ছে, কাজে আপনার সমস্যা জানার রাইট আমার আছে। মোনার রুমাল দিয়ে কপালে ঘাম মুছল এবং ক্ষীণস্বরে তার মামার কথা বলল। বড় সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি কিছু শুনছেন না, কিন্তু মোনা জানে তিনি খুব মন দিয়ে শুনছেন। আপনি সব দেখাশোনা করছেন? জি। বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই? আচ্ছা স্যার, আমার ছোট ভাই, খুব ছোট, ক্লাস 7-এ পড়ে। মামলাটা শেষ হতে কতদিন লাগবে? উকিল সাহেব বলেছেন 1 মাসের মতো লাগবে। বড় সাহেব সিগারেট অ্যাস্ট্রেতে গুজে রাখলেন। গম্ভীর গলায় বললেন, আপনি মেডিকেল গ্রাউন্ডে 1 মাসের ছুটি দরখাস্ত করুন, আমি ব্যবস্থা করে দেব। নিজের সমস্যাটা ভালো মতো মেটান। মোনা ক্ষীণস্বরে বলল, থ্যাংক ইউ স্যার। বড় সাহেব সহজ গলায় বললেন, আমার বাবা মারা যান যখন আমরা সবাই খুব ছোট। সেই সময় আমার বড় বোন শুধু এমএ পড়তেন। তিনি একটা চাকরি নেন, নানা রকম ঝামেলার মধ্যে দিয়ে আমাদের বড় করতে থাকেন। তিনি কোনোদিন ঠিকমতো অফিসে যেতে পারতেন না, প্রায়ই অফিস কামে হতো। তার বস প্রতি সপ্তাহে বলতেন, তোমার চাকরি শেষ, আগামীকাল থেকে আর আসবে না। মোনা চুপ করে রইল। বড় সাহেব দ্বিতীয় সিগারেটটি ধরিয়ে হাসি মুখে বললেন, কিন্তু ওটা ছিল মুখের কথা। ওই বড় সাহেব একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক সমস্যার সমাধান করলেন এই অজুহাতে যেন আমার আপা ভালো মতো অফিসে কাজে মন দিতে পারেন। সবাই বলে মানুষের খারাপ সময় কেউ পাশে পাওয়া যায় না। কথাটা ঠিক না। মানুষকে পাশে পাওয়া যায় দুঃসময়। আচ্ছা, আপনি যান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যদি কখনো মনে করেন আমাকে দিয়ে কিছু করানো সম্ভব জানাবেন, আমি করব। অফিসের বাইরে এসে মোনা চোখ মুছল। বড় সাহেবের এই সামান্য কথা তাকে অভিভূত করেছে। মাঝে মাঝে আমরা অতি অল্পতেই অভিভূত হই। নিজের টেবিলে ফিরে যাবার সঙ্গে সঙ্গে তারেক এসে উপস্থিত। তার মুখ হাসি যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। তারেক খানিকক্ষণ ইতস্তত করে বলল, আপনাকে একটা খবর দেওয়া হয়নি, আমি বিয়ে করেছি। সে কি, কবে? হুট করে হয়ে গেল, গত পরশু। মায়ের অসুখ শুনে দেখতে গিয়েছিলাম, গিয়ে এই কাণ্ড। তারেক লজ্জিত ভঙ্গিতে মানিব্যাগ থেকে ছবি বের করলো। লম্বা রোগা একটি মেয়ে, মিষ্টি চেহারা। তারেক মৃদুস্বরে বলল, অফিসে আপনিই প্রথম জানলেন, আর কাউকে বলিনি। মোনা অস্পষ্ট স্বরে বলল, খুব সুন্দর বউ হয়েছে। ছবিতে যত সুন্দর দেখা যাচ্ছে তত সুন্দর সে না, ফটোজেনিক ফেজ আর কি। নাম হচ্ছে তনিমা। সুন্দর নাম। ডাক নামটাই সুন্দর, ভালো নাম শুনলে চেয়ার থেকে লাফ দিয়ে উঠবেন। হা 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 হা। তারেক বেশ শব্দ করে হাসতে লাগলো, একজন সুখী মানুষের হাসি। দেখতে ভালো লাগে। তুমি মনে হয় খুব খুশি।
তা বলতে পারেন। আপনাদের বিয়েটা হচ্ছে কবে আপা? বুঝতে পারছি না। শুধু শুধু ঝুলিয়ে রাখবে না, দি আর্লি দি বেটার। বিয়ে করার পর এরকম মনে হচ্ছে? হ্যাঁ, তা হচ্ছে। বিয়ের ব্যাপারটা তাহলে খুব খারাপ না? তারেক মৃদু হাসল। মোনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। অস্পষ্টভাবে তার মনে হলো মামুন কি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কি করছে সে এখন গ্রামে? একটা চিঠি লিখবে নাকি? চিঠি লেখার ইচ্ছা দীর্ঘস্থায়ী হলো না। প্রচুর কাজ জমে আছে। শওকত সাহেব সকাল থেকে বসে আছেন। উকিল খুব ব্যস্ত, সময় দিতে পারছেন না। বাকের শওকত সাহেবের পাশেই বসে আছে। মাঝে মাঝে বারান্দায় গিয়ে সিগারেট টেনে আসছে। একবার মুহুরীর কাছে গেল। আমাদের অনেক কাজ আছে ভাই, কাইন্ডলি একটু দেখেন না। মুহুরী তাকে পাত্তাই দিল না। বাকের একবার ভাবলো গরম দেখাবে, কিন্তু জায়গা খারাপ, গরম দেখানো ঠিক হবে না। ডাক্তার এবং উকিল এই দুই জায়গায় গরম দেখানো যায় না। মামা, চা খাবেন? শওকত সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। চলুন গলাটা ভিজিয়ে আসি, দেরি হবে মনে হয়। মারাত্মক উকিল, ভিড়টা কেমন দেখলেন? বিকেলের আগে চান্স পাওয়া যাবে না। শওকত সাহেব চা খেতে গেলেন না, একা একা বসে রইলেন। তার খুব একটা খারাপও লাগছে না। এমনিতে তো বসেই থাকতেন, অফিসে ঝামেলা তো আর নেই। অবশ্য গতকাল অফিসে গিয়েছিলেন, কোনো কাজে যাওয়া না, এমনি হঠাৎ গিয়ে উপস্থিত হওয়া। 21 বছরের অভ্যাস চট করে ছাড়া মুশকিল। তাকে দেখে সাধারণভাবে একটা মৃদু উত্তেজনা হলো। শমশের আলী হঠাৎ খুব আন্তরিক ভঙ্গিতে দুই হাত তুলে চেঁচিয়ে উঠলেন, আরে শওকত ভাই যে, আসেন আসেন। চেঁচানোটা একটু উঁচু স্বরে হলো যে অফিসের সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো। কোনো কাজে এসেছেন নাকি? না। কাজ থাকলে বলেন, এতদিনের সম্পর্ক এক কথায় শেষ করে দিলেন, এটা একটা কথা হলো? শমশের আলী জোর করে তাকে ক্যান্টিনে নিয়ে গেলেন। হঠাৎ করে এই লোকটির এরকম দরদি হয়ে ওঠার কারণ তার কাছে স্পষ্ট হলো না। তারপর বলেন, মামলার তদবির কেমন চালাচ্ছেন? চালাচ্ছি। ঢিল দেবেন না, একটু একটু ঢিল দেবেন না। নেন সিগারেট নেন। শওকত সাহেব সিগারেট নিলেন। শমশের আলী গলা অনেকখানি নিচু করে বললেন, ভেতরে খবর দিয়ে একটা সাদেক সাহেবের বিরুদ্ধে মামলা উদ্র করা হয়েছে। আগে তো দুজনের বিরুদ্ধে চার্জ ছিল, এখন শুধু আপনার বিরুদ্ধে। তাই নাকি? গুজবটা এরকমই। গত মঙ্গলবারে সাদেক সাহেব অফিসে এসেছিলেন, খুব হাসি হাসি মুখ। বিপদ আসে গরিবের উপরে, রুই কাতলা পার পেয়ে যায়। শওকত সাহেব কিছু বললেন না। শমশের আলী নিচু গলায় কথা চালিয়ে যেতে লাগলেন, একজনকে উদ্র করা মানে কেস দুর্বল করা। চোখ বন্ধ করে ঘুমান, খালাস পেয়ে যাবেন। শুধু খালাস না, চাকরিও ফেরত পাবেন, 99% গ্যারান্টি। শওকত সাহেব প্রায় 3 ঘন্টার মতো সময় বিনা কারণে অফিসে বসে কাটালেন। তিনি বুঝতে পারছিলেন সবাই খুব অস্বস্তি বোধ করছে, তবু তার চলে যেতে ইচ্ছে করছিল না। তার চেয়ারে নতুন একটি ছেলে এসেছে, প্রথম চাকরিতে ঢুকেছে বোধহয়, কিছুই জানে না। বারবার চেয়ার ছেড়ে উঠে অন্যকে জিজ্ঞেস করছে, এই অল্প বয়সী ছোকরা দিয়ে কাজ হয়? ফাইলিং শিখতেই 1 বছর লাগবে। উকিল সাহেবের কাছে তাদের ডাক পড়ল 1টার দিকে। উকিল সাহেব টিফিন ক্যারিয়ার খুলে আলু ভাজা এবং পরোটা খাচ্ছেন। এত নাম ডাকি একজন মানুষ আলু ভাজা আর পরোটা দিয়ে লাঞ্চ খায়, শওকত সাহেবের ধারণা ছিল না। উকিল সাহেব দরাজ গলায় বললেন, বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কেন? বাকের হাত কষলে বলল, স্যার ভালো আছেন? ভালোই আছি। আমাদের কেসটা দেখেছেন? হ্যাঁ দেখলাম। কনভিকশন হবে না, নিশ্চিত থাকেন। এই কেসে যদি আমার ক্লায়েন্টের কনভিকশন হয় তাহলে তো আমাকে ওকালতি ছেড়ে দিয়ে কাঠমিস্ত্রি হতে হয়। হা হা হা। উকিল সাহেবের সঙ্গে গলা মিলিয়ে বাকেরও হাসল। সে মুগ্ধ। শওকত সাহেব ক্ষীণস্বরে বললেন, চাকরি ফিরে পাবো? কনভিকশন না হলে নিশ্চয়ই ফিরে পাবেন। কনভিকশন না হওয়া মানে হলো আপনি অপরাধী নন। যে অপরাধী না তার চাকরি থাকবে না কেন? তবে ওরা যদি কোর্টে না এসে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিত তাহলে চাকরি থাকতো না। ওরা সেটা নেয়নি, কোর্টে এসেছে। আপনার জন্য শাপে বর হয়েছে। কোনো রকম দুশ্চিন্তা করবেন না, ভরসা রাখেন আমার উপর। বাকে দাঁত বের করে বলল, আপনার উপরই তো ভরসা স্যার, 90% ভরসা আপনার উপর, আর 10% আল্লাহর উপর। উকিল সাহেব বাকেরের কথা পছন্দ করলেন বলেই মনে হলো। তিনি তার পান খাওয়া কালো কালো দাঁত বের করে হো হো করে হাসতে লাগলেন, যেন খুব একটা মজার কথা। বকুল অনেকদিন পর টিনা ভাবির বাসায় এসেছেন। 2:30 বাজে। বেড়াতে আসার মতো সময় নয়, কিন্তু টিনা ভাবির বাসায় তার অসময়ে আসতেই ভালো লাগে।
বকুল কড়া নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইল। দরজা খুলল এক অপরিচিত মেয়ে, টিনা ভাবির বোন হবে, তার মতো দেখতে। টিনা ভাবি আছে আছে ঘুমাচ্ছে। বকুল সরাসরি শোবার ঘরে ঢুকে পড়ল। টিনা ঘুমাচ্ছিল না। শেষ পর্যায়ে এসে সে খুব কাহিল হয়ে পড়েছে। চিত হওয়া ছাড়া ঘুমোতে পারে না। কাত হয়ে শুলেই মনে হয় পেট শরীর থেকে খসে আসবে। সে বিরক্ত সুরে বলল, বকুল, তুই কি মনে করে? কেমন আছো ভাবি? জিজ্ঞেস করতে লজ্জা লাগে না? এতদিন পর তুই কি মনে করে এলি? আসতে ইচ্ছে করছিল না ভাবি। কোথাও যাই না, আমি স্কুলেও যাই না। তোর বাবার দোষ করেছে, তুই তো কিছু করিসনি। বাবা কিছু করেনি। তোদের আচার আচরণে তো এরকম মনে হয় না। ওই দিন বাবু যাচ্ছিল বাসার সামনে দিয়ে, আমি এত ডাকলাম, সে ফিরেও তাকালো না। এরকম ভাব করলো যেন শুনতেই পাইনি। বকুল প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার পেট তো ভাবি হিমালয় পর্বতের মতো হয়ে গেছে। তা হয়েছে। আগে ভেবেছিলাম যমজ, এখন মনে হচ্ছে যমজ না, 3 জন বাস করছেন। এই 3 বাচ্চাকে নিয়ে ত্রিমজ। বকুল খিলখিল করে হেসে ফেলল। বহুদিন এমন প্রাণ খুলে সে হাসেনি। সে সন্ধ্যা পর্যন্ত টিনা ভাবির সঙ্গে থাকলো। বাচ্চাদের জন্য কাঁথা বানানো হলো খানিকক্ষণ ছাদে বসে গল্প হলো। তেঁতুল এবং কাঁচা কলার ভর্তা বানিয়ে মহানন্দে খাওয়া হলো। এ বড় সুখের সময়। টিনা একসময় বলল, তুই একবার আমার সঙ্গে সারা রাত থাকবি, রাত জেগে গল্প করব। কি গল্প? কিছু কিছু গল্প শুধু রাতে করতেই ভালো লাগে, সেই সব গল্প। টিনা রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগলো। বাড়ি ফেরার আগে বকুল হঠাৎ নিচু স্বরে বলল, আচ্ছা ভাবি, যদি কোনো মেয়ের কোনো ছেলেকে ভালো লাগে, তাহলে তার কি করা উচিত? ধরো ছেলেটার মেয়েটাকে ভালো লাগছে না, শুধু মেয়েটারই লাগছে। টিনা বেশ কিছু সময় চুপচাপ থেকে বলল, মেয়েটা যদি তোর মতো সুন্দরী হয়, তাহলে উচিত একদিন ভালো লাগার ব্যাপারটা ছেলেটাকে বলা। আর যদি অসুন্দর হয়? টিনা জবাব দিল না। সহজভাবেই অন্য প্রসঙ্গ নিয়ে এলো, তোর বিয়ের কি হলো? কিছু হয়নি। এর জন্য কি তোর মন খারাপ? না। বকুল বাড়ি ফিরল মন খারাপ করে, যদিও মন খারাপ করার মতো কিছুই ঘটেনি সেখানে। বাবু আজ স্কুলে যায়নি, অথচ সকালবেলা বই খাতা নিয়ে বের হয়েছে। স্কুলের গেট পর্যন্ত গিয়ে নান্টুকে বলল, আমার মাথা ধরেছে, আজ যাব না। অথচ তার মাথা ধরেনি। সে অন্যমনস্কভাবে এদিক ওদিকে খানিকক্ষণ ঘুরল। স্কুলের লাগোয়া মিউনিসিপ্যালিটির একটি শিশু পার্ক আছে। সেখানে বসে রইল একা একা। এখান থেকে স্কুলে ঘন্টার শব্দ শোনা যায়। সেকেন্ড পিরিয়ড শেষ হবার ঘন্টা শুনে সে পার্ক থেকে বেরোলো। রাস্তার পাশে একজন বুড়ো মানুষ ম্যাজিক দেখিয়ে নিম টুথ পাউডার বিক্রি করছিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। পুরনো ধরনের ম্যাজিক। 4টা হরতনের বিবি 4টা টেক্কা হয়ে যায়। দড়ি মাঝখানে কেটে রুমাল দিয়ে ঢেকে রাখার পর সেই দড়ি জোড়া লেগে যায়। এইসব হাবিজাবি। বুড়োটা যখন বলল, বাচ্চা লোক তালি লাগাও, তখন সে চলে এলো। ছেলে বুড়ো সবাই মহানন্দে তালি দিচ্ছে। তার তালি দিতে ইচ্ছে করছে না। হঠাৎ করে তার মন খারাপ লাগছে, কান্না আসছে। বাবুর ইচ্ছে করলো হেঁটে হেঁটে অনেক দূরে কোথাও চলে যায়। দূরে সে অচেনা দেশে থাকবে শুধু অপরিচিত মানুষ। কেউ তাকে চিনবে না, সেও চিনবে না কাউকে। কেউ ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রীর মতো জিজ্ঞেস করবে না, তোদের সংসার এখন কে চালাচ্ছে বাবু? কিংবা আলমের বাবার মতো কেউ বলবে না, তোমরা নাকি এই বাসা বদলি করছো, সত্যি নাকি? বাবুর ইচ্ছে হচ্ছিল বলে, আমরা এই বাড়ি ছাড়লে আপনার কি? কিন্তু সে কিছু বলেনি। সে মোনা আপার মতো না, কারো মুখের উপর সে কথা বলতে পারে না। শুধু চাপা একটা রাগ হয়। রাগের জন্য মাথা ধরে যায়। প্রথম দিকে অল্প অল্প ধরে, তারপর যন্ত্রণাটা বাড়তে থাকে। ধক ধক শব্দ হয় মাথায়। পুলের উপর দিয়ে ট্রেন গেলে যেরকম শব্দ হয়, সেরকম লাগে। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। সেদিন ক্লাসের ইরাজউদ্দিন স্যার হঠাৎ বললেন, এই তোর বাবা নাকি জেল হাজতে, সত্যি নাকি? বাবুর কান্না এসে যাচ্ছিল। সে বহু কষ্টে কান্না সামলালো। স্যার আবার বললেন, সত্যি নাকি রে? বাবু চাপা স্বরে বলল, সত্যি না স্যার। বাবুদের ক্লাস ক্যাপ্টেন বলল, মামলা চলছে স্যার, রায় হয় নাই। পড়া বাদ দিয়ে ইয়ারাজউদ্দিন স্যার মামলার ব্যাপারে উৎসাহী হয়ে উঠলেন এবং সবশেষে অন্য সবার মতো বললেন, সংসার চলছে কিভাবে? বাবু মনে মনে বলছিল, আমাদের সংসার যেভাবেই চলুক, তাতে আপনার কি স্যার? আপনি কেন সবার সামনে এসব কথা বলবেন? আপনি কেন অন্যরকমভাবে তাকাবেন? কেন আমার বাবার নামে আজে বাজে কথা বলবেন? কে অবশ্য তার মনের কথা শুনতে পেল না। ভাগ্যিস
কেউ মনের কথা টের পায় না। একসময় ইরাজউদ্দিন স্যার সমাজ পাঠ পড়াতে শুরু করলেন। সে পড়া বাবুর কানে ঢুকলো না। তার মাথা ব্যথা শুরু হয়েছে, এবং দ্রুত মাথা ব্যথা শুরু হয়েছে যে বাবুর মনে হচ্ছে এই ক্লাস শেষ হবার আগে সে মারা যাবে। সেটা খুব একটা খারাপ হবে না বোধহয়। মরার কথা মনে হলেই আগে তার ভয় লাগতো, এখন সেরকম লাগে না। কড়া রোদ উঠেছে, কিন্তু বাতাস ঠান্ডা। বাবু উদ্দেশ্যনভাবে এগোতে লাগলো। আজ প্রথম যে সে এরকম করছে তা না, আগেও কয়েকবার সে স্কুল ফাঁকি দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত গিয়েছিল। একবার তো লালবাগ কেল্লার কাছে সে পথ হারিয়ে ফেলল। যা ভয় লেগেছিল সেদিন! ছেলে ধরার মতো দেখতে একটা লোক তার পিছু পিছু আসছিল। আজ অবশ্য পিছু পিছু কেউ আসছে না। সকালবেলা সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বিকেলবেলার দিকে এরকম একা একা হাঁটলে কম করে হলেও 2-3 জন লোক জিজ্ঞেস করবে, কি খোকা, কোথায় যাচ্ছ? আজকেও সেরকম কিছু জিজ্ঞেস করেনি। শাহবাগের কাছে এসে বাবু দেখলো বড় মামা হকারের কাছ থেকে পত্রিকা কিনছেন। সে দ্রুত উল্টো দিকে হাঁটতে শুরু করলো। তাকে দেখলেই বড় মামা 1,00,000 প্রশ্ন করবেন। শুধু প্রশ্ন না, এমন কথা বলবেন যা শোনা মাত্রই মাথা ধরে যাবে। বড় মামাকে সে কোনোদিনই পছন্দ করেনি। মুনাফার সঙ্গে গন্ডগোলটার পর সে ঠিক করে রেখেছে কোনোদিন বড় মামার সঙ্গে সে কথাও বলবে না, মরে গেল না। বড় মামার সঙ্গে মুনাফার গন্ডগোলটার প্রথম অংশ বাবু দেখতে পায়নি। সে গিয়েছিল বিস্কিট চানাচুর কিনতে। মামা এসেছেন, তাকে শুধু চা তো দেয়া যায় না। মামা অবশ্য এসব কিছুই মুখে দেবেন না। চায়ের কাপে 3-4টা চুমুক দিয়ে উঠে পড়বেন, তবু তাকে শুধু চা দেওয়া যাবে না। বাবু বিস্কিটের ঠোঙা নিয়ে ঘরে ঢুকে শোনে বড় মামা চিবিয়ে চিবিয়ে বলছেন, উকিল টুকিল সব তুমিই ঠিক করেছ? মুনাপা বলল, হ্যাঁ, স্ত্রী বুদ্ধিতে সংসার চলছে এখন। কি করব মামা, পুরুষ বুদ্ধির কাউকে তো পাওয়া গেল না, কেউ তো সারা শব্দ করলো না। সারা শব্দ করব কিভাবে? কেউ কি কখনো এসেছে আমার কাছে? আপনার কাছে যেতে হবে কেন মামা? আপনার তো নিজেরই আসা উচিত ছিল। উচিত অনুচিত আমাকে শিখতে হবে তোমার কাছ থেকে? শিখতে যে হবে এমন তো কোনো কথা নেই। আপনার শিখতে ইচ্ছে না হলে শিখবেন না। মুখ সামলে কথা বলো। আমার সঙ্গে আমার চিৎকার করে কথা বলবেন না, আশেপাশে লোকজন আছে, ওরা কি মনে করবে? মামা রেগে অস্থির হয়ে এমন সব কথা বলতে লাগলেন যে বাবুর সঙ্গে সঙ্গে মাথা ধরে গেল। বকুল কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বড় মামা, ছি ছি, আপনি মুনা আপাকে এসব কি বলছেন? বড় মামা কাঁপতে কাঁপতে বললেন, ঠিকই বলেছি, একটা কথাও ভুল বলিনি। তোমাদের সঙ্গে সম্পর্ক রাখি না এইসব কারণে। সেই রাতটা যে কি খারাপ কেটেছে বাবুর। মুনাপার জন্য এত কষ্ট হয়েছে, মনে হয়েছে মুনাপাকে জড়িয়ে ধরে সে খানিকক্ষণ কাঁদে। মুনাপা অবশ্য খুব শক্ত মেয়ে। মা যখন বললেন, কিছু মনে করিস না মুনা, রাগের সময় মানুষের মাথা ঠিক থাকে না, তখন মুনাপা বেশ সহজভাবেই বলেছেন, এসব আমি পাত্তা দিই না, যার যা ইচ্ছে বলুক। মুনাপা যে এসব জিনিস একেবারেই পাত্তা দেয় না তাও ঠিক না। গভীর রাতে বাবু বাথরুমে যাবার জন্য জেগে উঠে দেখে মুনাপা বারান্দায় পা ছড়িয়ে বসে আছে। অন্ধকারে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, তবু বাবু পরিষ্কার বুঝলো তার গাল ভেজা। মুনাপা তাকে দেখে বলল, কি বাথরুম? হুম। এক রাত্রে 3-4 বার বাথরুমে যাস, তো ডায়াবেটিস নাকি? বলতে বলতেই মুনাপা হাসার শব্দ করলো। কি সহজ স্বাভাবিক আচরণ, যেন তার কিছুই হয়নি। এমনি এমনি বারান্দায় বসে আছে। বাবু ভয়ে ভয়ে বলল, তোমার মন খারাপ আপা? না, মন খারাপ হলে বারান্দায় বসে থাকবো কেন? মন ভালো করার জন্য বারান্দায় কিছু আছে নাকি? ঘুম আসছে না তাই বসে আছি। ঘুম আসছে না কেন? কি মুশকিল, ঘুম আসছে না কেন সেটা আমি কি করে বলবো? আমি কি ডাক্তার? দুপুর 12টার দিকে বাবু মগবাজার চৌরাস্তায় উপস্থিত হলো। তার হাঁটতে ভালো লাগছে না। এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হওয়া যেতে পারে। যে পথে এসেছে সেই পথেই যাবে না অন্য কোনো পথ ধরবে, এটা ঠিক করতে বাবুর কিছু সময় কাটলো। চেনা পথ ধরে ফেরাই ভালো, কিন্তু নান্টু সবসময় বলে যে পথে আসা হয়েছে সে পথে ফিরে যেতে নেই, সে পথে ফিরলেই বিপদ হয়। বাবু কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন সে একটা অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার বাবা আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কিনেছেন। নিজের জন্য কিনছেন নাকি? বাবুর উচিত পালিয়ে যাওয়া, কিন্তু সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল।
শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই, পর্ব ৫। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।